আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের শর্ট টার্ম ফাইন্যান্সের ক্লাস 3 তে আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আসলে কথা বলবো সেটা হলো পেমেন্ট ডেটস সংক্রান্ত ঝামেলা। কি সংক্রান্ত ঝামেলা স্যার? পেমেন্ট ডেটস। পেমেন্ট ডেটস মানে হচ্ছে অনেক সময় আমাদের শর্তে কিছু উল্টাপাল্টা উদ্ভট শর্ত দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব সেটা নিয়েই হচ্ছে আজকের ক্লাস। আপনারা একটু ধৈর্য সহকারে পেমেন্টস ডেট সংক্রান্ত ঝামেলার এই বেসিক টপিকটা বুঝবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ ম্যাথে চলে যাব আমরা। তাহলে শুরু করা যাক। দেখেন, এখানে বলা হচ্ছে ডিটারমাইন অর্থাৎ নির্ণয় করো, when কখন, a firm একটি প্রতিষ্ঠান মাস্ট পে পরিশোধ করতে হবে, ফর পারচেসেস ওর ক্রয়গুলা যে সে করছে, ধারে যে একটা প্রতিষ্ঠান ক্রয় করছে ওই ক্রয়ের টাকাটা কয় তারিখে পরিশোধ করতে হবে এটা নির্ণয় করতে বলছে। খেয়াল করেন, ইনভয়েসেস মানে চালান। আমরা যখন কারো কাছ থেকে ধারে কোনো কিছু ক্রয় করি তখন সে আমাদেরকে একটা কি দেয়? চালান দেয়। তো ওই চালানেরটাই হচ্ছে ক্রয়ের তারিখ। চালানের যত তারিখ থাকবে ঠিক সেটাই হচ্ছে আমাদের পণ্য ক্রয়ের তারিখ। তাহলে স্যার ইনভয়েসেস ডেটেড, চালানে উল্লেখ আছে অক্টোবর 25 তারিখের কথা। স্যার চালানে উল্লেখ আছে কয় তারিখের কথা? অক্টোবর 25 তারিখের কথা। তার মানে আমি ধারে পণ্য ক্রয় করেছিলাম অক্টোবর মাসের 25 তারিখে। এখন দেখা যাক, 1 নম্বর শর্ততে আমাকে বলা হচ্ছে নেট 30। এটা নিয়ে আসলে কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হচ্ছে, খেয়াল করবেন, ডেট অফ ইনভয়েস। ডেট অফ ইনভয়েস এটার মানে হচ্ছে চালানে উল্লেখিত তারিখ। এটার মানে কি বললাম স্যার? চালানে উল্লেখিত তারিখ। তাহলে স্যার আমরা বলতে পারি নেট 30 ডেট অফ ইনভয়েস এটার মানে হচ্ছে চালানে যে তারিখটা উল্লেখ করা আছে, অর্থাৎ চালানে উল্লেখ করা আছে অক্টোবরের 25 তারিখ, সেই তারিখটা থেকে হচ্ছে আমরা কতদিন সময় পাবো স্যার? নেট 30 মানে 30 দিন সময় পাবো। তাহলে স্যার আমাদের একটু ক্যালকুলেশন করা যাক। অক্টোবরের 25 তারিখ আমি ধারে পণ্য ক্রয় করেছিলাম এবং বলতেছে ডেট অফ ইনভয়েস মানে চালানে উল্লেখিত তারিখ থেকে আমি নেট 30 দিন সময় পাবো। এখন স্যার দেখার বিষয়টা হচ্ছে আমাদের অক্টোবর মাসটা কয় দিনে? আপনি ক্যালেন্ডারে যদি একটু তাকান কষ্ট করে দেখতে পাবেন আমাদের অক্টোবর মাসটা হচ্ছে 31 দিনে। তাহলে আমি ধারে ক্রয়ের লেনদেনটা করেছিলাম কবে? অক্টোবর মাসের 25 তারিখে। তাহলে অক্টোবর মাসের 31 তারিখ আসতে অক্টোবর মাসে আরো কয় দিন বাকি আছে? 6 দিন বাকি আছে। তাহলে আমার টোটাল সময় হচ্ছে কয় দিন? 30 দিন। 30 দিন থেকে যদি স্যার অক্টোবর মাসের যে 6 দিন সেটা যদি চলে যায় আর থাকে কত? 24। তার মানে স্যার অক্টোবর মাসে সময় পাবো আমি আর 6 দিন এবং বাকি 24 দিন সময় পাবো আমি তার ঠিক পরের মাস অর্থাৎ নভেম্বরে। তার মানে হচ্ছে ইন টোটাল 6 এবং 24 কয় দিন সময় পাচ্ছি? আমি 30 দিন সময় পাচ্ছি। তাহলে নেট 30টা বুঝা গেল যে আমি 30 দিন সময় পাবো। তাহলে অক্টোবরের 6 দিন সময় পাচ্ছি
এবং নভেম্বরে পাচ্ছি 24 দিন। এটার মানে হচ্ছে নভেম্বর মাসের 24 তারিখে আমার ক্রয়কৃত পণ্যের টাকাটা কি করে দিতে হবে স্যার? পরিশোধ করে দিতে হবে। স্যার আশা করি এটা বোঝা গেছে। এটা তো ছিল একটা নরমাল কাহিনী। আসলে ঝামেলাটা কোন জায়গায় দেখেন তো, এখানে দেওয়া আছে আরেকটা বিষয়, রিকোয়ারমেন্ট বিতে দেওয়া আছে মিট 30 EOM। EOM মানে হচ্ছে এন্ড অফ মান্থ, অর্থাৎ একটু স্যার আবার ফ্ল্যাশব্যাকে যাই। আমি যার কাছ থেকে পণ্যটা, আমি কিংবা আমার প্রতিষ্ঠান যার কাছ থেকে পণ্যটা ধারে ক্রয় করেছিলাম, কয় তারিখে কিনেছিলাম? অক্টোবরের 25 তারিখে। মনে রাখবেন আমি কয় তারিখে কিনেছিলাম? অক্টোবরের 25 তারিখে আমি পারচেজ অর্থাৎ কিনেছিলাম। এখন এখানে বলা হচ্ছে যে ইওএম, ইওএম মানে হচ্ছে এন্ড অফ মান্থ। ইওএম মানে কি স্যার? ইওএম মানে হচ্ছে এন্ড অফ মান্থ। এটা কিন্তু স্যার আগের রিকোয়ারমেন্ট এতে ছিল না। স্যার এন্ড অফ মান্থ মানে কি? এন্ড অফ মান্থ মানে হচ্ছে যে আপনি অক্টোবরের 25 তারিখ যে পণ্যটা কিনছেন, অক্টোবর মাসে আরো কয়দিন সময় বাকি আছে? আমরা জানি অক্টোবর একটা 31 দিনের মাস। তাহলে স্যার অক্টোবরে যে আরো 6 দিন বাকি আছে, ওই 6 দিনকে আপনি হিসাবে আনতে পারবেন না টোটালি। মানে হচ্ছে অক্টোবর মাসের শেষ থেকে, এন্ড মানে শেষ আর মান্থ মানে মাস, তাহলে এন্ড অফ মান্থ মানে কি? মাসের শেষে। তার মানে আমরা আমাদের হিসাবটা করতে পারবো যে মাসে পণ্য কিনেছি অর্থাৎ অক্টোবর মাস, সেই অক্টোবর মাসের যখন শেষ হবে সেই শেষ থেকে আমরা হিসাব শুরু করতে পারবো। অর্থাৎ ইওএম বা এন্ড অফ মান্থ দেওয়া থাকলে আজকের অঙ্কে অক্টোবর মাসের একটা দিনকেও আমরা ইনক্লুড করতে পারবো না। এন্ড অফ মান্থ কিংবা ইওএম বলাতে আমরা অক্টোবর মাসের একটা দিনকেও আমাদের হিসাবে আনতে পারবো না। আমাদের হিসাবটা করতে হবে অক্টোবর মাসকে বাদ রেখে। কেননা শর্তে কি উল্লেখ আছে? ইওএম এন্ড অফ মান্থ বলতেছে যে এই মাসে আর হিসাব করিও না, এই মাসের শেষ থেকে হিসাব করিও। তো এই মাসের শেষ থেকে আমি কতদিন হিসাব করব? 30 দিন হিসাব করব, মানে মিড 30। তাহলে অক্টোবর মাসের শেষে আমি হিসাব শুরু করব। এটার মানে হচ্ছে অক্টোবর মাসে একদিনের জন্য কোনো হিসাব হবে না। তাহলে স্যার কখন হিসাব হবে? বলাই আছে অক্টোবর মাসের শেষে। অক্টোবর মাস শেষ হলে কে আসে? নভেম্বর আসে। তার মানে পরবর্তী মাসের 30তম দিনে, অর্থাৎ যেহেতু অক্টোবরে কোনো হিসাব আমি করতে পারবো না, অক্টোবরের পরে কে আসে? নভেম্বর। সেই নভেম্বরের 30তম দিনে টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। এখানে আপনাদের জন্য একটা কথা বলে রাখি, অ্যানুতে একবার একটা ম্যাথ আসছিল, যেই ম্যাথে ইওএম ছিল ঠিক, তবে ইওএম এর আগে কোন সংখ্যা ছিল না প্রশ্নে। স্যার এটা আবার কেমন অঙ্ক? এটা হচ্ছে প্রশ্নে ভুল ছিল। সেই ম্যাথটাই এই টপিকটা বুঝানোর পরে আমি আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। তাহলে এবার দেখা যাক। স্যার এখানে আমি আপনাদেরকে বেসিকে খুব ডিপলি ডিটেইলসটা দেওয়ার চেষ্টা করছি। এখন স্যার শর্টকাটে আমাদের ম্যাথে লাগবে কাকে? আমাদের ম্যাথে লাগবে নিট ক্রেডিট পিরিয়ড অথবা সিপি কে। তাহলে স্যার সিপি মনে রাখার যে সংক্ষিপ্ত কৌশল প্রতি ক্লাসে যেমনটা আমি বলি, আজকের ক্লাসও আপনাদেরকে বলে দিই। এই যে দেখেন স্যার, এখানে নিট কত ছিল? 30। এখানেও নিট কত? 30। তাহলে উভয় ক্ষেত্রেই আমাদের সিপিটা হবে কত ডেজ? 30
ডেজ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে, বেসিকের। এখন দেখা যাক তাহলে আমাদের পরবর্তী বেসিকটা। এখানে বলা হচ্ছে ডিটারমাইন, নির্ণয় করো, হোয়েন মানে কখন, এ ফার্ম একটি প্রতিষ্ঠানের, মাস্ট পে পরিশোধ করতে হবে, ফর পারচেসেস মেড এই প্রতিষ্ঠানটা ধারে পণ্য যে ক্রয় করছে সেগুলোর টাকা কয় তারিখে পরিশোধ করতে হবে, এটা আসলে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে and invoices dated on October 25, এটার মানে হচ্ছে অক্টোবর মাসের 25 তারিখের কথা কোথায় উল্লেখ আছে স্যার? ইনভয়েসেস মানে হচ্ছে আপনার চালানে উল্লেখ আছে। যেহেতু হচ্ছে চালানে অক্টোবরের 25 তারিখের কথা উল্লেখ আছে, এটির মানে হলো যে এই প্রতিষ্ঠানটা অক্টোবর মাসের 25 তারিখে ধারে পণ্য কি করছে? ক্রয় করছে। কেননা আমরা জানি, একটু আগেই পড়ে আসছি, চালানে ওই তারিখের কথাই উল্লেখ থাকে যে তারিখে একটা প্রতিষ্ঠান ধারে পণ্য ক্রয় করে। এখন স্যার তাহলে একটু দেখা যাক, আমাদের এতে বলা হচ্ছে নেট 60 ডেট অফ ইনভয়েস। নেট 60 মানে হচ্ছে এই প্রতিষ্ঠানটা কতদিন সময় পেয়ে যাবে স্যার? 60 দিন সময় পেয়ে যাবে। সে কয় তারিখে ধারে পণ্য ক্রয় করেছিল? অক্টোবরের 25 তারিখে। এটার মানে হলো অক্টোবরের 25 তারিখ যেই দিন প্রতিষ্ঠানটা ধারে পণ্য ক্রয় করছে, সেদিন থেকেই ওই প্রতিষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অর্থাৎ অক্টোবর মাসের 25 তারিখ থেকে সে 60 দিন সময় পাবে। স্যার আপনি কেমনে বুঝলেন যে অক্টোবর মাসের 25 তারিখ থেকে 60 দিন সময় পাবে? এই যে খেয়াল করেন, এখানে একটা কথা উল্লেখ আছে, সেটা কি? ডেট অফ ইনভয়েস। ডেট অফ ইনভয়েস, ডেট মানে হলো তারিখ এবং ইনভয়েস মানে হলো চালান। তাহলে এটার বাংলা দাঁড়াচ্ছে, চালানে যে তারিখ উল্লেখ করা আছে সেই তারিখ থেকে সে 60 দিন সময় পেয়ে যাবে। তাহলে অক্টোবরের 25 তারিখ থেকে যদি আমরা হিসেব করার চেষ্টা করি, অক্টোবর মাসটা হলো 31 দিনে, তার মানে অক্টোবরের 25 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত অক্টোবর মাসে সে সময় পাচ্ছে কয় দিন? 6 দিন। এবং নভেম্বর মাসও সে সময় পেয়ে যাচ্ছে কয় দিন? পুরো 30 দিন। তাহলে 30 এবং 6 যোগ করলে হয় 36। 30 এবং 6 যোগ করলে কত হয় স্যার? 36 হয়। এখন আমাদের টোটাল যে মেয়াদ, সে মেয়াদটা হলো কতদিন? 60 দিন। তাহলে এখন পর্যন্ত কত দিন গেছে? 36 দিন। আরো থাকে কয় দিন? 24 দিন। এখন অক্টোবরও শেষ, নভেম্বরও শেষ, এরপর বাকি 24 দিন আমরা কোত্থেকে নিব? ডিসেম্বর থেকে নিব। তার মানে ডিসেম্বরেও 24 দিন, মানে 24 তারিখ পর্যন্ত আমরা সময় পেয়ে যাব। তাহলে স্যার ডিসেম্বর মাসের 24টাই হলো ওই বাকিতে ক্রয়কৃত পণ্যের টাকা পরিশোধের তারিখ। ইন টোটাল সর্বসাকুল্যে আমরা কয়দিন সময় নিচ্ছি? 60 দিন। তাহলে স্যার এই ক্ষেত্রে নিটের পর যে 60 আছে সেটাকেই আমরা কি ধরে নিব? শর্টকাটে সিপি ধরে নিব আমাদের ম্যাথের শর্টকাটে। এখন স্যার একটা কথা একটু বলে রাখি আপনাদেরকে, স্যার আপনি এতক্ষণ এই বেসিকটা না পড়াই আপনি জাস্ট এতটুকু বলে দিলে পারতেন যে
নিটের পরে যে 60টা থাকবে সেটাকে সিপি ধরে তোমরা অঙ্ক করে ফেলবা। আপনি এটা কেন বলেন নাই? দেখেন, আমি ডে 1 থেকেই আপনাদেরকে বেসিক দিয়ে গড়ে তোলার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার ভিশন, যাতে প্রশ্ন একটু ঘুরালে, ওইগুলো কিন্তু আউট অফ সিলেবাস না, এগুলো আপনাদের সিলেবাসের মধ্যকারী পড়া, যেগুলো এতদিন গতানুগতিক ধারার প্রশ্নের কারণে চেপে গেছিল। এখন এনিউর যদি মন চাই, আপনাদেরকে যদি এরকম শর্ত দিয়ে বলে যে টাকা পরিশোধের তারিখ বের করো, তাহলে সেক্ষেত্রে এখন বেসিকটা জানলেন, সাথে ম্যাথও করে ফেলতে পারলেন, কোনো অসুবিধা নাই। তাহলে স্যার পরবর্তীতে দেখা যাক। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বিতে বলা হচ্ছে নিট 60 ইওএম। নিটের পর যেহেতু 60 আছে, নিটের পরে যে সংখ্যাটাই থাকবে, আই রিপিট, নিটের পরে যে সংখ্যাটাই থাকবে তাকেই হচ্ছে আমরা কি ধরে নিব স্যার? সিপি ধরে নিব। তাকেই হচ্ছে আমরা সিপি ধরে নিব। তাহলে শুরুতেই আমরা সিপির মান 60 পেয়ে গেছি। স্যার এতটুকুতে কি অঙ্ক শেষ করে দিব? বুঝানো না স্যার, বেসিকটা একটু নেওয়ার চেষ্টা করি। দেখেন, ইওএম মানে হচ্ছে, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি, আবার বলছি, ইওএম মানে হচ্ছে এন্ড অফ মান্থ। মানে কি? এন্ড অফ মান্থ মানে হচ্ছে, এন্ড মানে শেষ, মান্থ মানে মাস। তাহলে এন্ড অফ মান্থ দ্বারা দাঁড়াচ্ছে কি? মাসের শেষ। তাহলে স্যার একটু খেয়াল করবেন, আমি আপনাদেরকে কি বলেছি? বলেছিলাম যে আপনার প্রশ্নে যদি ইওএম উল্লেখ থাকে, তার মানে ওরা আপনাদেরকে বলতেছে যে যে মাসে, অর্থাৎ অক্টোবরের 25 তারিখে আপনি পণ্য ক্রয় করছিলেন, ওই মাসের শেষ থেকে কি করবেন? হিসাবটাকে শুরু করবেন। এক কথায় ইনডিরেক্টলি ওরা আমাদেরকে বলতেছে যে অক্টোবর মাসে যেহেতু আপনি আমাদের কাছ থেকে পণ্যটা ক্রয় করছিলেন, সেহেতু আপনাদেরকে একটা অফার দিচ্ছি, ইওএম। অফারটা হচ্ছে কি? ইওএম। ইওএম মানে কি? এন্ড অফ মান্থ, অর্থাৎ যে রানিং মান্থটা সেটা কাউন্ট করার দরকার নেই। এই যে আমি লিখে দিলাম, যেহেতু ইওএম উল্লেখ আছে, কি উল্লেখ আছে? ইওএম উল্লেখ আছে, সেহেতু আমরা যে রানিং মাস অক্টোবর আছে, সেই অক্টোবর মাসের শেষ থেকে হিসাব শুরু করব। এটার মানে হলো অক্টোবর মাসে কোন ধরনের হিসাব আমরা স্যার করব না। তাহলে অক্টোবরে যদি কোনো হিসাব না করি, আমাদের যেতে হবে অক্টোবরের পরের মাসে। অক্টোবরের পরের মাস হচ্ছে কি? নভেম্বর। এখন কতদিন সময়? 60 দিন। নভেম্বর মাসে আছে 30 দিন। তাহলে নভেম্বর মাস থেকে নিলাম 30 দিন, আর ডিসেম্বর মাসে 31 দিন থাকা সত্ত্বেও আমরা 31 দিন নিতে পারবো না। কেন পারবো না? কারণ ইতোমধ্যে নভেম্বর থেকে নিয়ে নিয়েছি হচ্ছে আমরা কত? 30 দিন। তাহলে আমরা যদি ডিসেম্বরের কাছ থেকে 31 দিন নিতে যাই, তাহলে সেক্ষেত্রে স্যার কয় দিন হয়ে যাচ্ছে? 61 দিন। এখন 61 দিন সময় কি আমাদেরকে দেওয়া আছে? নাই, দেওয়া আছে কতদিন? মাত্র 60 দিন। তাহলে স্যার আমরা ডিসেম্বর থেকে নিব হচ্ছে মাত্র 30 দিন। সেক্ষেত্রে টোটাল হয়ে গেল 60 দিন। নভেম্বরের 30 দিন এবং ডিসেম্বরের 30 দিন, 60 দিন। এবার তাহলে স্যার ডিসেম্বর মাসের যে 30 তারিখ, সেই তারিখে গিয়ে 60 দিন হয়ে গেলে আমরা আমাদের টাকাটা কি করব? পরিশোধ করে দিব। এখন স্যার এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, নিটের পরে যে 60 আছে, নিটের পরে যে 60 আছে, সেটাই হচ্ছে আমাদের ম্যাথে লাগবে, সেটাই আমাদের কাঙ্ক্ষিত সিপি। তাহলে স্যার অনেকক্ষণ তো বেসিক নিয়ে আলোচনা হলো, তাহলে স্যার এবার ম্যাথে চলে যাওয়া যাক। তো ম্যাথের ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের প্রবলেম 5। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমরা কিন্তু এখনো পার্ট
বি এর ম্যাথগুলাই সলিউশন করছি। তো এই ম্যাথটা এসেছিল এনইও বিবিএ অনার্স ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2018 সালে। তো এখানে দেখেন, ক্যালকুলেট নির্ণয় করো দা ইআইআর। ইআইআর মানে কি? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এখানে আপনাকে স্পেসিফিক্যালি বলে দিছে যে ভাই ইআইআর করো। আমি কিন্তু আপনাদেরকে ক্লাস 1 এবং 2 তে পড়াইছিলাম যে আমাদের প্রশ্নে যদি অ্যাপিয়ার বলে দেয় আমরা অ্যাপিয়ার করব, ইআইআর বলে দিলে ইআইআর করব, নির্দিষ্ট করে যদি বলা থাকে আমরা সেগুলোই করব। তাহলে স্যার আমাদের আজকের প্রশ্নে ইআইআর করতে বলছে। ফ্রম দা ফলোইং সিচুয়েশনস, নিম্নোক্ত দুইটা সিচুয়েশন দেওয়া আছে, ওইখান থেকে আপনাকে ইআইআর করতে হবে। তাহলে আমাদের এখন ইআইআরটা বের করতে হবে এই দুইটা সিচুয়েশন থেকে। এখন স্যার বিষয়টা হচ্ছে ইআইআর এর ফর্মুলা কিন্তু সর্বদাই সেম। ইআইআর এর ফর্মুলাটা হচ্ছে ইআইআর is equal to 1 plus I to the power n minus 1 into 100। এখন স্যার বিষয়টা একটু খেয়াল করবেন, আমরা প্রথমে রিকোয়ারমেন্ট এ করতেছি। এ থেকে আমরা শুরুতেই সিডিআর, ডিপি এবং সিপি বের করে ফেলবো। তো এগুলো করার শর্টকাট টেকনিকটা আমি আপনাদেরকে বলছিলাম যে সবার যে ছোট সংখ্যা সেটা হচ্ছে সিডিআর এবং মাঝারি যে সংখ্যাটা 12 সেটা হচ্ছে ডিপি এবং সবার বড় যে সংখ্যাটা 30 সেটা হচ্ছে সিপি। কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলে এসেছিলাম ইওএম থাকুক আর যাই থাকুক না কেন নিটের পরে যে সংখ্যাটাই দেওয়া থাকবে সেই হচ্ছে আমাদের সিপি। তাহলে স্যার আমরা সিডিআর, ডিপি এবং সিপি পেলাম। এখন আমাদের ক্যালকুলেশনের পালা। দেখেন এখানে আমাদের সর্বপ্রথম 1 প্লাস বসে যাবে আয়ের মান। ইআইআর এর ফর্মুলাতে আমরা আয়ের মানের জন্য কি লিখি? সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। এখন স্যার একটু দেখবেন সিডিআর কাকে বলে? সবার ছোটটাকে। সবার ছোটকে 2। তাহলে স্যার উপরে দিলাম হলো 2 এবং নিচে 100 মাইনাস সিডিআর এর 2। তাহলে স্যার 2 100 থেকে 2 মাইনাস করলে 98। এবার স্যার আমরা 2 কে 98 দ্বারা ভাগ করব। 2 ভাগ 98। আমাদের যে মানটা আসে 0.020408163, এটি আমরা এখানে আয়ের মানে হুবহু লিখে দিব 0.020408163। এবার স্যার আমাদেরকে n এর মান বের করতে হবে। n এর মানের ফর্মুলাটা কি? 360 divided by CP minus DP। এখন স্যার n এর মানের জন্য উপরে আছে 360 আর আমি বলছিলাম যে সবার বড়টাই হচ্ছে কি? সিপি। সবার বড়কে এখানে 2, 12 নাকি 30? অবশ্যই 30। তাহলে এই 30টাই হচ্ছে আমাদের সিপি মাইনাস। এরপর ডিপি বলছিলাম কাকে?
মাঝের যে থাকে মাঝারি যে 12 সেটাই হচ্ছে আমাদের ডিপি। তাহলে এবার স্যার 360 তো উপরে বসে যাবে, 30 থেকে 12 মাইনাস করলে হচ্ছে কত হয় 18। তাহলে 360 কে 18 দিয়ে ভাগ করলে হয় 20। তাহলে আমাদের n এর মান পেয়ে গেলাম 20, আর এই যে মাইনাস যে 1টা, এই যে মাইনাস 1টা, এই মাইনাস 1টা বসে যাবে, এরপর ইনটু 100। এবার আমরা সবাই ক্যালকুলেটর নিব, নিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে ক্লাস 1 এবং 2 তে একদম হাতে কলমে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। একটু কষ্ট করে সেটা দেখে আসলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো ক্যালকুলেশন করা যাক। ফার্স্টে ব্র্যাকেটটা দিব, ব্র্যাকেট 1, তারপর প্লাস এই মানটা দিব 0.0204086163। এরপরেই হচ্ছে ব্র্যাকেটটাকে শেষ করবেন। তারপরে এটা যেহেতু পাওয়ার আকারে আছে, এরকম যে চিহ্নটা আছে টু দি পাওয়ারের সেটা দিবেন, এরপর 20 দিবেন। তাহলে স্যার মানটা দাঁড়াচ্ছে 1.4978885042। এটা থেকে স্যার আমরা কাকে মাইনাস করব? 1 কে। এটা থেকে স্যার আমরা 1 কে মাইনাস করব এবং যেটা আসবে সেটার সাথে 100 গুণ করব। তো 1 মাইনাস করলে আসে হচ্ছে 0.4978885042। এটার সাথে আমরা 100 কে কি করব স্যার? গুণ করব ইনটু 100। তাহলে স্যার आंसर হলো 49 পয়েন্ট। যেহেতু স্যার 49.788 এর আসছে, আমি এটাও কিন্তু প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে পরবর্তী সংখ্যাটা যদি 5 অথবা 5 বেশি হয় তাহলে আগের সংখ্যাটাকে 1 বাড়াই দিতে হয়। এখানে যেহেতু পরের সংখ্যাটা 8 অর্থাৎ 5 বেশি, যার কারণে আগের 8 সাথে 1 বাড়িয়ে আমার কি করতে হবে? সেটাকে 9 করে দিতে হবে। এই যে 49.79% এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এর ইআইআর। এক্ষেত্রে আমাদের এটাকে নীল একটা বক্স দ্বারা আমরা কি করব? পরীক্ষার হলেও মার্ক করে দিব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে রিকোয়ারমেন্ট বি সেটাতে। এবার হচ্ছে তাহলে স্যার আমাদের রিকোয়ারমেন্ট বিটা করা যায়। রিকোয়ারমেন্ট বি তে বলা হচ্ছে ক্রেডিট পারচেজ, ধারে পণ্য ক্রয় করা হয়েছে কবে? ফেব্রুয়ারির 15 তারিখ 2017 সাল। কত টাকা? স্যার 50,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, আর শর্ত দেওয়া আছে 2/10 নেট ইওএম। এখন আমি একটু আপনাদেরকে এই জিনিসটা বলি। নেট ইওএম, এই যে একটা শর্ত দেওয়া আছে না, আছে কি নাই? আছে। এখন এই যে শর্তটাতে যে সবার ছোট তাকে ধরবো আমরা সিডিআর, আর মাঝে যে আছে তাকে ধরি আমরা ডিপি অথবা ডিসকাউন্ট পিরিয়ড। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাথ, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যখন বেসিকটা দিচ্ছিলাম তখন কিন্তু স্যার আপনাদেরকে বলছিলাম যে নিটের পরে অবশ্যই একটা সংখ্যা থাকবে। নিটের পরে অবশ্যই একটা কি থাকবে? সংখ্যা থাকবে, এবং নিটের পরে যে সংখ্যাটা থাকবে তাকেই হচ্ছে আমরা সিপি অথবা ক্রেডিট পিরিয়ড ধরে নিব। এখন স্যার যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে ইওএম উল্লেখ থাকা সত্ত্বেও এবং নিট থাকা সত্ত্বেও নিটের পরে কিন্তু কোনো কি নাই স্যার,
কোনো ধরনের কোনো সংখ্যা নাই। এই কারণে স্যার এই ধরনের শর্তগুলাকে বলা হয় অস্বাভাবিক শর্ত। এই ধরনের শর্তগুলাকে বলা হয় স্যার অস্বাভাবিক শর্ত। এই ধরনের শর্তগুলাকে বলা হয় অস্বাভাবিক শর্ত। এটার মানে হচ্ছে স্যার আমরা কোন ধরনের ক্রেডিট পিরিয়ড এই ম্যাথে পাচ্ছি না। তো স্যার এখন আমরা কি করব? আমাদের হাতে তো কিছুই করার নাই। আমরা কি এখন স্যার সিডিআর এবং ডিপি দিয়ে ম্যাথ করতে পারবো? তাও পারবো না। তো স্যার আমাদের যেহেতু কিছুই বলে না, এটা একটা ভুল শর্ত, এটা প্রশ্নতেই ভুল আছে, তাহলে আমরা স্যার সিপি ধরে নিব কত? 30। কারণ আমাদেরকে এখানে শুধু ইউএম বলে দিছে। ভাই কিছুক্ষণ আগে আমি দেখাই আসছি, এটা মিড 30 ইউএম হইতে পারে, মিড 60 ইউএম হইতে পারে। আমাদেরকে বলেই নাই কিছু যে এটা আসলে কত ইউএম। যেহেতু আমাদেরকে আসলে এটা ঠিক বলেও নাই যে কত ইউএম, সো আমাদের এই অঙ্কটা 30 ধরেই হচ্ছে সলিউশন করতে হবে। তাহলে এবার 30 ধরেই সলিউশনে আগানো যাক। এখন স্যার দেখেন, আচ্ছা এবার এখানে সর্বপ্রথম যেহেতু আমাদেরকে ইআইআর করতে বলা হয়েছে, আবার লিখে ফেলবো ইআইআর ইজ ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তো এর পরবর্তী লাইনে স্যার আমাদের 1 প্লাস তো থেকে যাবে, তবে আই এর মানটা এখন নির্ণয় করতে হবে। আর আই এর জন্য আমরা কি জানি? আই এর জন্য একটা ফর্মুলা আমরা জানি যে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। এখানে স্যার যদি একটু খেয়াল করেন, সবার ছোটটাকে আমি কি বলছি? সিডিআর। সবার ছোট কে আছে? 2। তাহলে সিডিআর এর মান দিব 2, নিচে 100 বসে যাবে, মাইনাস কত স্যার? 2। তাহলে কি থাকে? উপরে 2 বসে যাবে, আর 100 থেকে 2 মাইনাস করলে হয় 98। সো ইট মিন্স যে আমাদের এখন 2 কে 98 দ্বারা ভাগ করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগেও করে আসছি। তো এই ক্ষেত্রে স্যার আমাদের মানটা বের হচ্ছে 0.020408163। আপনারা যদি একটু খেয়াল করেন, প্রিভিয়াসলি আমরা এটা পেয়ে গেছিলাম, তাহলে ওইখান থেকেও বসাই দিতে পারেন, কারণ প্রত্যেক ম্যাথেই 2/98 এর মান এটাই আসবে। তাহলে আই এর মানে আমরা এখন বসাবো 0.020408163। এরপরে আমাদের লাগবে n এর মান। n এর যে মানটা, সেটা সূত্র কি? 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। এখন 360 লিখবেন, এর পরবর্তীতে সিপি, কিছুক্ষণ আগেই বলছি সিপি থাকার কথা ছিল নেটের পরে, কিন্তু স্যার নেটের পরে কোনো আসলে সংখ্যাই নাই। তাহলে আমরা সিপি ধরে নিছিলাম কত? 30। সেই 30টাই বসালাম, মাইনাস ডিপি হচ্ছে আমাদের মাঝখানের 10। তাহলে এবার আমরা 360 দিলাম, 30 থেকে 10 চলে গেলে 20। তার মানে 360 কে 20 দ্বারা ভাগ করলে হয় স্যার 18। এটাই আমাদের কিসের মান? n এর মান। তাহলে n এর জায়গায় আমরা দিব হচ্ছে 18, এরপরে মাইনাস 1, এরপরে হচ্ছে ইনটু 100। এখন স্যার এখানে খেয়াল করবেন যে আবার আমাদের সেম প্রসেসে আগাতে হবে, আবার আমাদের সেই কি করতে হবে? সেম প্রসেস, ব্র্যাকেট শুরু করলাম স্যার 1 প্লাস করলাম স্যার 0.020 এরপরে আবার 40816340816 ব্র্যাকেট শেষ করলাম। এরপর টু দি পাওয়ার দিয়ে এই চিহ্নটাতে ক্লিক করে টু দি পাওয়ার দিয়ে আমরা কত দিব? 18। তাহলে মান দাঁড়াচ্ছে 1.4385688795। এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে কাকে? 1 কে, এবং গুণ করব 100 দ্বারা।
তাহলে যে মানটা আসছে -1 দিলাম, 0.4385687795 ইনটু কত স্যার 100। এখন 100 দ্বারা গুণ করলে যে মানটা আসে সেটা হচ্ছে 43.856। এখন আমরা 43.8 লিখলাম, দশমিকের পরে কয় ঘর নিব 2 ঘর। সেক্ষেত্রে 3 নাম্বার যে ঘরটা আছে সে যদি 5 কিংবা 5-এর বেশি হয় তাহলে আগের যে সংখ্যাটা সেটাকে আমরা কি করি 1 বাড়িয়ে দিই। এখন স্যার এখানে যে ব্যাপারটা, কোন স্টুডেন্ট যদি বলে স্যার আমি এই কাজটা না করে আমি যদি পরীক্ষায় 43.85 লিখে আসি সেটা কি ভুল হবে? না, সেটা কাটা দেওয়ার কোনো সিস্টেম নাই। এক্ষেত্রে কারো আনসার যদি 43.80 আসে স্যার সেটাকে রাইট দিতে বাধ্য, এক্ষেত্রে কাটার কোনো নিয়ম আসলে নাই। তো স্যার আমি এখানে আমি যে নিয়মে করাচ্ছিলাম এটা এখানে 6 ধরলাম, তাহলে আনসার আসতেছে 43.86%। তো ম্যাথটা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে নিচে একটা ছোট্ট করে নোট দিয়ে দিবেন। সেই নোটটা হচ্ছে স্যার দেখেন, প্রশ্নে সিপি উল্লেখ না থাকায়, প্রশ্নে সিপি উল্লেখ না থাকায় সিপি সমান 30 ধরে অঙ্কটি সমাধান করা হলো, এরকম একটা নোট স্যার আপনারা দিয়ে দিবেন। তাহলে স্যার আমাদের আজকের ক্লাস 3 এখানেই সমাপ্ত করছি। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী ক্লাসে। আশা করি ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।